চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং ওয়েস্ট বেঙ্গল টেট বলো, সেন্ট্রাল টেট কিংবা অন্যান্য কোনো স্টেটের টেটের জন্য তোমরা সঠিকভাবে প্রস্তুতিও নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। ইতিমধ্যেই আমরা সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট 8টি প্র্যাকটিস সেট আলোচনা করে নিয়েছি, অর্থাৎ টোটাল প্র্যাকটিস সেট ইজ 8 আলোচনা আমাদের হয়ে গেছে। আজ আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে অর্থাৎ 9th প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই 9th প্র্যাকটিস সেট খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের কিছু বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে, বিশেষ করে বিভিন্ন যে তত্ত্ব আছে শিকনের, যে বিভিন্ন ধরনের তত্ত্ব আমরা থিওরিতে পড়ে এসেছি, সেই তত্ত্বের ওপর বেস করে কনসেপচুয়াল প্রশ্ন খুব 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 ইম্পর্ট্যান্ট। আমি খুবের উপর এই জন্যই জোর দিচ্ছি। তাই এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, কোনো রকম কোথাও স্কিপ করে যাবে না। আমরা সরাসরি চলো আলোচনায় চলে আসছি, কেমন? প্রথম প্রশ্ন, আলবার্ট বান্ডুরার সামাজিক শিক্ষণতত্ত্ব অনুসারে নিম্নলিখিত কোনটি সত্য? খেলাধুলা অপরিহার্য এবং স্কুলে এটিকে অগ্রাধিকার দেওয়া উচিত। মডেলিং শিশুদের শেখার একটি প্রধান উপায়। একটি অমীমাংসিত সংকট একটি শিশুর ক্ষতি করতে পারে। জ্ঞানীয় বিকাশ সামাজিক বিকাশের উপর নির্ভর করে না। অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ সোশ্যাল লার্নিং অফ আলবার্ট বান্ডুরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? প্লে ইজ এসেন্সিয়াল অ্যান্ড শুড বি গিভেন প্রায়োরিটি ইন স্কুল. Modeling is a principal way for children to learn. An unresolved crisis can harm a child. Cognitive development is independent of social development. ভালো করে প্রশ্ন পড়ে প্রত্যেকটা অপশান ভালো করে বিচার করে দেখো, দিয়ে একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ একটি অমীমাংসিত সংকট একটি শিশুর ক্ষতি করতে পারে। আলবার্ট বান্ডুরা যখন সামাজিক শিক্ষণের কথা বলে গেছেন, তখন কিন্তু এই বিষয়টিকে তার তত্ত্বের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে কোনো একটা যদি আনরিজলভ ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসটার যদি সম্মুখীন হয় কোনো শিক্ষার্থী, সেটা শিক্ষার্থীর ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে একটা সংকটময় পরিস্থিতি তৈরি করতে পারে, বা এটা ইট ক্যান হার্ম আ চাইল্ড, শিশুর ক্ষেত্রে এটা ক্ষতি করতে পারে। ঠিক আছে, তিনি বা তাঁর তত্ত্ব অনুসারে বাকি যে 3টে অপশান দেওয়া আছে এগুলোর কোনোটাই তিনি সেভাবে বলেননি। ঠিক আছে, তিনি মূলত এই আনরিজলভ ক্রাইসিসের কথা বলে গেছেন, যেটা কিনা শিশুর ক্ষতি করতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ডিডাকটিভ যুক্তির মধ্যে রয়েছে সাধারণ থেকে বিশেষে যুক্তি, বিশেষ থেকে সাধারণে যুক্তি, জ্ঞানের সক্রিয় নির্মাণ এবং পুনর্গঠন, অনুসন্ধানমূলক শিখন এবং আবিষ্কার পদ্ধতি। ডিডাকটিভ রিজনিং ইনভলভস রিজনিং ফ্রম জেনারেল টু পার্টিকুলার, রিজনিং ফ্রম পার্টিকুলার টু জেনারেল, active construction and reconstruction of knowledge, methods including inquiry learning and heuristics. ভালো করে ভেবে নাও, পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, সাধারণ থেকে বিশেষের যুক্তি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ইন্ডাকটিভ ডিডাকটিভ এই দুটো টার্ম, ঠিক আছে? ইন্ডাকটিভ মানে কি? আমরা বলেছিলাম ব্যাকরণ আলোচনার সময় যে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড সব থেকে ভালো। ইন্ডাকটিভ মানে কি? ওপর দিকে যাওয়া, আর ডিডাকটিভ মানে নিচের দিকে যাওয়া। এইভাবেও যদি তোমরা সহজে মনে রাখার চেষ্টা করো, ইন্ডাকটিভে তাহলে কি হবে না, প্রথমে উদাহরণ আলোচনা হবে, অর্থাৎ প্রথমে বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে একটা আমরা জেনারেলাইজেশানে চলে গেলাম বা সাধারণীকরণ করলাম। কিভাবে? ইন্ডাকটিভে উদাহরণ দিই, ধরলাম গরুর 4টে পা, ছাগলেরও 4টে পা, কুকুরেরও 4টে পা, বিড়ালেরও 4টে পা, হাতিরও 4টে পা, আমরা বিশেষ বিশেষভাবে আলাদা আলাদা করে দেখে নিলাম। এবারে আমরা একটা সাধারণীকরণ করলাম যে যে সকল প্রাণীর 4টে পা থাকে তাকে বলা হয় চতুষ্পদী প্রাণী। তাহলে আমরা এখানে বিশেষ থেকে কিন্তু সাধারণে গেলাম ইন্ডাকটিভে। ডিডাকটিভে তার উল্টোটা, সাধারণ থেকে বিশেষে আসবো, অর্থাৎ চতুষ্পদী প্রাণী কাকে বলি আমরা না, বলবো যাদের 4টে করে পা আছে। এবারে তারপরে বলা হবে কার কার 4টে পা আছে। আর এটা যদি সূত্রের দিক থেকে ভাবি, তাহলে ডিডাকটিভে কি হবে না, প্রথমে উদাহরণ হবে তারপরে সূত্রে যাওয়া হবে। সরি, ইন্ডাকটিভে কি হবে, প্রথমে উদাহরণ হবে তারপর সূত্রে যাওয়া হবে। আর ডিডাকটিভে কি হবে, প্রথমে সূত্র বলে দেওয়া হবে তারপরে উদাহরণে যাওয়া হয়। তাই ডিডাকটিভ যুক্তির মধ্যে তাহলে কি থাকছে না, জেনারেল থেকে পার্টিকুলারে যাওয়া বা স্পেসিফিকে যাওয়া।
ঠিক আছে, সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া। ঠিক, ইন্ডাকটিভের উল্টো, বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেলে যাওয়া। আশা করি আর বুঝতে অসুবিধা হবে না, যেভাবে আমি উদাহরণ দিয়ে বলে দিলাম। ঠিক আছে, প্রয়োজনে নোট ডাউনও করে নিতে পারো উদাহরণগুলো। নেক্সট প্রশ্নে চলে আসি। যখন শিশুরা কোনো ধারণা শেখে এবং তা ব্যবহার করে, তখন অনুশীলন তাদের দ্বারা সংগঠিত ত্রুটিগুলি হ্রাস করতে সাহায্য করে। এই ধারণাটি দিয়েছেন থর্নডাইক, পিয়াজেট, ওয়াটসন, ভাইগটস্কি। When children learn a concept and use it, practice helps in reducing the errors committed by them. This idea was given by E.L. Thorndike, Jean Piaget, W.B. Watson, Lev Vygotsky. ভালো করে ভাবো, প্রত্যেকের তত্ত্বের মূল বক্তব্যগুলো একটু ভেবে নাও, তবেই তোমরা এটার অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, যে কোন মনোবিদ তার কি তত্ত্ব দিয়েছেন এবং সেই তত্ত্বের মূল বক্তব্যগুলো কি। ঠিক আছে, একটু ভাবো ভালো করে, তারপরে আমি অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, থর্নডাইক। দেখো, থর্নডাইকের যে তত্ত্ব, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের তিনি প্রবক্তা, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তিনি এইটার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং তিনি অনুশীলনের নীতি বলে একটা কিন্তু ছোট্ট পয়েন্টের, একটা ছোট্ট পয়েন্ট না, গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা পয়েন্টের তিনি উল্লেখ করে গেছেন, অনুশীলনের নীতি। সেখানে কি বলা হয়েছে? অনুশীলন যত করবে তত সাফল্যের মাত্রা বাড়তে থাকবে বা সফল হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। অর্থাৎ সেখানে কি হবে, ত্রুটিগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। যেখানে ট্রায়াল এবং এররের কথা যেটা বলা আছে, এই এররগুলো ধীরে ধীরে হ্রাস পাবে যদি অনুশীলন বেশি করা হয়। তাই এটা থর্নডাইকের এই ধারণাটি প্রদান করেছেন। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এভাবে কনসেপচুয়ালি আসবে, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে করতে হবে অ্যান্সারগুলো, কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। নিচের কোন দক্ষতাটি মানসিক বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত? মুখস্থ করা, সঞ্চালনমূলক প্রক্রিয়াকরণ, কল্পনা করা, সহানুভূতিশীলতা। হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স? মেমোরাইজিং, মোটর প্রসেসিং, এনভিজাজিং অর এমপ্যাথাইজিং। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে চলে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, সহানুভূতিশীলতা। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশন মানে কি, সেখানে একটা আবেগ কাজ করবে, মানে প্রক্ষোভমূলক বুদ্ধি, ইমোশনাল ইন্টেলিজেন্স। সেটা অবশ্যই সহানুভূতি, সমানুভূতি, ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জড়িত টার্ম। ঠিক আছে, সহানুভূতিশীলতা থাকবে, সমানুভূতিশীলতা থাকবে, তো সেই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে সহানুভূতিশীলতা যাবে বা এমপ্যাথাইজিং। আর মুখস্থ করা, সঞ্চালনমূলক প্রক্রিয়াকরণ, কল্পনা করা, এগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। গোলম্যানের ইমোশনাল ইন্টেলিজেন্সের যে তত্ত্ব, তাতে কিন্তু এগুলো উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন চলে যাই। আভ্যন্তরীণ শক্তি যা একটি আচরণগত প্রতিক্রিয়াকে উদ্দীপিত করে এবং সেই প্রতিক্রিয়াকে নির্দিষ্ট দিক নির্দেশ প্রদান করে। উদ্দেশ্য, অধ্যাবসায়, আবেগ, অঙ্গীকার। Internal factors that stimulate a behavioral response and dash give that response specific direction. Intention, পারসিভারেন্স, ইমোশন, কমিটমেন্ট। একটু ভেবে নাও, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, ইন্টেনশন, উদ্দেশ্য। অর্থাৎ ইন্টারনাল ফোর্সেস দ্যাট স্টিমুলেট দ্য বিহেভিয়ারাল রেসপন্স, আচরণগত যে প্রতিক্রিয়া করা হয় সেটা কি করা, অন্তর্নিহিত যে একটা আভ্যন্তরীণ যে শক্তি থাকে সেটাকে উদ্দীপিত করে। এবং উদ্দেশ্য, ইন্টেনশন, গিভ কী করে, স্পেসিফিক ডাইরেকশানে রেসপন্স করার জন্য, একটা নির্দিষ্ট দিকে প্রতিক্রিয়া করার ডাইরেকশান দেয়। সেটাকে না ইন্টেনশান বা উদ্দেশ্য। দেখেছো প্রশ্ন কত গভীরে গিয়ে করা হয়েছে। ওখানে অধ্যাবসায়ও কাজ করে না, আবেগও কাজ করে না, অঙ্গীকারও কাজ করে না। উদ্দেশ্য কিন্তু স্পেসিফিক ডাইরেকশান প্রদান করে প্রতিক্রিয়া করতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কোন শব্দটি প্রায়শই অনুপ্রেরণা শব্দটির সাথে আন্তঃসংযোগযোগ্যভাবে ব্যবহৃত হয়? হুইচ টার্ম ইজ অফেন ইউজড ইন্টারচেঞ্জেবলি উইথ দ্য মোটিভেশন? ইনসেন্টিভ, ইমোশন, নিড, ইন্সপিরেশন।
প্রণোদনা, আবেগ, প্রয়োজন, অনুপ্রেরণা। এটাও একটু ভেবে নাও পজ করে, তারপরে অ্যান্সারে আসছি। এবার অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, ইন্সপিরেশান, অর্থাৎ অনুপ্রেরণা। অনুপ্রেরণা কীভাবে, ইন্সপিরেশানটা কীভাবে মোটিভেশানের সঙ্গে কাজ করে, বাংলাতে এটা আমি বাংলাতে ট্রান্সলেট করেছিলাম, তাই ওখানে বাংলাতেও অনুপ্রেরণা থেকে গেছে, ওটা প্রেষণা করলে ভালো হয়। এখানে মানে বাংলাতে প্রশ্নটা এরকম হবে, কোন শব্দটি প্রায়শই প্রেষণা শব্দটির সঙ্গে আন্তঃসংযোগযোগ্যভাবে ব্যবহৃত হয়? মোটিভেশানের সঙ্গে ইন্সপিরেশান কীরকম ব্যাপারটা, না মোটিভেশান মানে ভেতরে ভেতরে একটা কাজ করার জন্য তাড়না অনুভব করা, ঠিক আছে, প্রেষণা অনুভব, ভেতর থেকে একটা কাজ করছে, হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে। আবার অনেক সময় কি হয়, এক্সট্রিনসিক মোটিভেশান হয়, কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে, বাইরে থেকে কেউ কিছু দেবে, কোনো গিফট যদি কেউ দেয়, তার সেইটা পাওয়ার জন্য কাজ করা, সেটা এক ধরনের প্রেষণা। আরেকটা নিজের ভেতর থেকে প্রেষণা কাজ করে। মূলত এই প্রেষণাটা কি হয়, সেই বাহ্যিক যে বস্তুটা, সেটাও কিন্তু নিজের মনের মধ্যে একটা আবেগ বা তাড়নার জন্ম দেয়, ঠিক আছে, যেটা আমাদেরকে কোনো রকমভাবে বা শিক্ষার্থীদেরকে কোনো না কোনো রকমভাবে প্রতিক্রিয়া করতে উদ্দীপিত করে। তাহলে সেটা কি, অবশ্যই সেটা ইন্সপিরেশান। ইন্সপিরেশান তাই মোটিভেশান টার্মটার সঙ্গে ইন্টারচেঞ্জিয়েবলি, মানে অর্থাৎ আন্তঃসংযোগযোগ্যভাবে ওটা জড়িত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইভাবে আসে কিন্তু, হ্যাঁ, বিগত বছর এইভাবেই এসছে। তাই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো ভাবতে গিয়ে অনেক চিন্তা শক্তির প্রয়োজন, ব্রেন স্টর্মিংয়ের প্রয়োজন, সেই ধরনের প্রশ্ন এখানে কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কেমন? নেক্সট, ড্যাশ উদ্দেশ্যগুলি সন্তোষজনক অনুভূতির অবস্থায় পৌঁছানোর এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত। শূন্যস্থানে কি বসবে? কার্যকর উদ্দেশ্যগুলি, অনুভূতিমূলক উদ্দেশ্যগুলি, সংরক্ষণ ভিত্তিক উদ্দেশ্যগুলি, নাকি নিরাপত্তা ভিত্তিক উদ্দেশ্যগুলি? ড্যাশ মোটিভস ডিলস উইথ দ্য নিড টু রিচ স্যাটিসফাইং ফিলিং স্টেটস অ্যান্ড to obtain personal goals. Effective motives, affective motives, preservation oriented motives বা সেফটি ওরিয়েন্টেড মোটিভস। একটু ভেবে নাও ভালো করে, প্রশ্নটা আগে ভালো করে পড়বে পজ করে, তারপরে উত্তর ভাববে, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার বি, অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভ মানে কি, অনুভূতিমূলক, যেটা মানে আমরা একটা ব্লুমস ট্যাক্সোনমিতে পড়েছি না, অ্যাফেক্টিভ ডোমেন, সেটাই। তো অ্যাফেক্টিভ মোটিভস মানে মোটিভস যেটা ডিল করে সন্তোষজনক অনুভূতির অবস্থায় পৌঁছানোর, অর্থাৎ আমি কোনো একটা কাজ করব, সেটাতে আমি কতটা সন্তুষ্ট হচ্ছি না হচ্ছি, বা কতটা সন্তোষজনকপূর্ণ কাজটা হচ্ছে না হচ্ছে, এবং ব্যক্তি সেই লক্ষ্য অর্জন, তার যে একটা প্রয়োজনীয়তা আছে, তার সঙ্গে কতখানি সেটা সম্পর্কিত হচ্ছে, সেটা কি, অ্যাফেক্টিভ মোটিভস সেটা কাজ করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শিক্ষার্থীদের কথোপকথনে উৎসাহিত করা এবং স্ক্যাফোল্ডিং হলো বিকাশের নৈকট্যের ক্ষেত্র সৃষ্টি করা, শক্তিদায়ী ধনাত্মক উদ্দীপক প্রদান করা, প্রতিক্রিয়া সৃষ্টি করা, শিখন সঞ্চালন করা। এনকারেজিং স্টুডেন্টস ইন conversation and scaffolding is creating a developmental proximity space, providing energizing positive stimuli, creating feedback, conducting learning। ভালো করে প্রশ্নটা পড়ো, কার থিওরির সঙ্গে এই বক্তব্যটা জড়িয়ে আছে সেটা ভাবো, দিলেই অ্যান্সার পেরে যাবে। পজ করে ভেবে নাও, আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার এ, বিকাশের নৈকট্যের ক্ষেত্র সৃষ্টি করা বা ক্রিয়েটিং এ ডেভেলপমেন্টাল প্রক্সিমিটি স্পেস। আমরা ভাইগটস্কির তত্ত্ব পড়ে এসেছি, ভাইগটস্কির তত্ত্বে স্ক্যাফোল্ডিংয়ের কথা বলা হয়েছে। স্ক্যাফোল্ডিং মানে কি, না স্ক্যাফোল্ডিং হলো শিক্ষার্থী যখন কোনো কিছু শিখছে, শিখনের ক্ষেত্রে তাকে অন্য কোনো ব্যক্তির দ্বারা সাহায্যকরণের যে প্রক্রিয়া, শিক্ষার্থীর একটা ক্ষমতা থাকে, সেটা কি না নিজে শিখতে পারে, আবার সেই শেখাটার পরে যখন পরবর্তী শিখনটার প্রয়োজন হয়, তখন সে কারো না কারো সাহায্য নিয়ে আবার কিছুটা সে নির্দিষ্ট সীমা পর্যন্ত শিখতে পারে। এই যে নিজে শিখতে পারা এবং কারো সাহায্য নিয়ে শিখতে পারা, এই যে স্পেসটা, এটাকে প্রক্সিমাল ডেভেলপমেন্টাল জোন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এই ডেভেলপমেন্টাল জোনটাতে তাহলে কি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, সেটা স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, অন্য কারোর দ্বারা সাহায্য দানের প্রক্রিয়া বা সাহায্য করার প্রক্রিয়া। তাহলে স্ক্যাফোল্ডিংটা এখানে কি বোঝাতে চাইছে, তাহলে বিকাশের নৈকট্যের ক্ষেত্র সৃষ্টি করা, ঠিক, প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্টাল জোন যেটা,
ঠিক আছে, ক্রিয়েটিং এ ডেভেলপমেন্টাল প্রক্সিমিটি স্পেস তৈরি করা। ভালো করে যদি একটু মনে করে দেখো ডায়াগ্রামটা, ওখানে দেখবে দুটো সার্কেল আছে। একটা সার্কেলের পরিধিটা যেটা হচ্ছে শিক্ষার্থীরা নিজেরা শিখতে পারছে, তারপরের যে বাইরের সার্কেলের পরিধি সেটা কারো সাহায্য নিয়ে শিখতে পারে, সেই যে জোনটা সেইটা হচ্ছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। আপনি ক্লাসে সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলেন। সেই বিষয়টি শিক্ষার্থীরা অধ্যয়ন করলো, তারা পরস্পর আলোচনা করলো এবং তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করলো। এক্ষেত্রে কি সম্পন্ন হলো? ভারসাম্যীকরণ, আত্মীকরণ, সহযোজন, সাংগঠনিকীকরণ। ইউ ডিসকাসড এ নিউ টপিক ইন এনভায়রনমেন্টাল সায়েন্স ইন ক্লাস। The students studied that topic, discussed it with each other, and enriched their knowledge. In this case, the following was accomplished: equilibration, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন। ভালো করে ভাববে, এটা পেঁয়াজের তত্ত্বের বিষয়। স্কিমা গঠনের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো কাজ করে। ভালো করে ভেবে নাও কোনটাকে অ্যাকোমোডেশন বলে, কোনটাকে অ্যাসিমিলেশন বলে, কোনটাকে ইকুইলিব্রেশন বলে, কোনটা অর্গানাইজেশন। ভালো করে বুঝে নাও। এই প্রশ্নটা থেকে আপাতত একটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমি বলে দিচ্ছি, একটু পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্গানাইজেশন। দেখো, অ্যাসিমিলেশন মানে কি? কোনো কিছু তথ্য যেমনটি আছে তেমনটি স্কিমার সঙ্গে অ্যাড করে নেওয়া, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাকোমোডেশন কি? কোনো কিছু তথ্য যেমনটি আছে তেমনটি না নিয়ে যতটুকু প্রয়োজন, শিক্ষার্থীর যতটুকু প্রয়োজন সে নিজের মতো করে ততটুকু যদি অ্যাড করে, ততটা যদি অ্যাড করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাকোমোডেশন। আর অর্গানাইজেশন মানে কি? সে তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে সেই জ্ঞানটাকে সমৃদ্ধ করার জন্য যে তথ্যটা সে জানছে সেটাকে একবারে স্থায়ীভাবে স্কিমাতে বসিয়ে নেওয়া, সেটাকে বলা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে দেখো, এখানে বলাই আছে যে শিক্ষক মহাশয় মানে একজন শিক্ষক হিসেবে তুমি ক্লাসে আলোচনা করলে, সেটা তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, যুক্তি তর্ক নিয়ে যতটা প্রয়োজন সেটা গ্রহণ করলো, স্কিমার সঙ্গে অ্যাড করলো এবং সেটাকে একেবারে স্থায়ীভাবে জুড়ে তাদের নলেজটাকে এনরিচ করে নিল। তাহলে এটা কি হবে? অর্গানাইজেশন। তাহলে প্রথমে অ্যাসিমিলেশন, তারপরে অ্যাকোমোডেশন, তারপরে আসছে অর্গানাইজেশন। ঠিক আছে। আর ইকুইলিব্রেশনটা কি না, অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশনের মধ্যে একটা এই দুটো প্রক্রিয়ার একটা কি বলবো, ভারসাম্য করা, ভারসাম্যীকরণের মাধ্যমে স্কিমা, নতুন স্কিমা গঠন করা, সেটা হচ্ছে ভারসাম্যীকরণ। অর্থাৎ দুটো প্রক্রিয়া ওখানে কাজ করবে একসঙ্গে এবং তাদের মধ্যে একটা সুসমন্বিতভাবে কর্ম সম্পাদন হয় সেখানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আপনি ক্লাসে সমাজবিজ্ঞানের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলেন। সেই বিষয়টি শিক্ষার্থীরা অধ্যয়ন করলো, তারা পরস্পর আলোচনা করলো এবং পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে যুক্ত করলো। দেখো টার্মগুলো কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমেরটা ছিল এনরিচড নলেজ, নলেজকে আরও বাড়িয়ে তুললো, আর এখানে বলছে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে যুক্ত করলো। তাহলে যখন এনরিচড করছে স্থায়ীভাবে, তখন সেটা হচ্ছে অর্গানাইজেশন। তাহলে এখানে কি হবে তোমরা একটু ভাবো, যে পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে যুক্ত করলো। আমি যদিও বলে এসেছি কিছুক্ষণ আগেই, ইউ ডিসকাসড এ নিউ টপিক ইন সোশিওলজি ক্লাস। The students studied the topic, discussed it with each other and connected it to their previous knowledge. এই জায়গাটায় গুরুত্ব দাও। In this case the following was accomplished. কোনটা হলো এখানে? ইকুইলিব্রেশন, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন। আবারও পজ করে ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি। কেন অ্যান্সার সি বলা হচ্ছে? না দেখো, আমরা অ্যাসিমিলেশানে কি বললাম, যে ধরনের জ্ঞানটা সে নিচ্ছে সেটাকে যদি অ্যাজ ইট ইজ নিয়ে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে তাহলে সেটা অ্যাসিমিলেশান। সেটাকে যদি নিজের মতো করে মডিফাই করে যুক্ত করে সেটা অ্যাকোমোডেশান। আর অর্গানাইজেশান মানে কি, সেটা স্থায়ীভাবে জ্ঞানটাকে একবারে বসিয়ে নেয় এবং জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে। এটা বলেছি অর্গানাইজেশান গত স্লাইডটার আলোচনায়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, শিক্ষার্থীরা অধ্যয়ন করলো, তারা পরস্পর আলোচনা করলো এবং পূর্বজ্ঞানের সঙ্গে সংযুক্ত করলো। ডিসকাসড উইথ ইচ আদার অ্যান্ড কানেক্টেড টু দেয়ার প্রিভিয়াস নলেজ। অর্থাৎ অ্যাজ ইট ইজ তারা অ্যাড করলো না, তারা কী করলো, ডিসকাস করলো, তারপরে যেটুকু প্রয়োজন সেটা তাদের পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে যুক্ত করলো। তাই এটা হবে অ্যাকোমোডেশান। ঠিক আছে, তাই অপশান হবে সি। ওকে,
তাহলে দেখো আজকের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা হলো, যে কোশ্চেনগুলো আলোচনা হলো, কতটা কনসেপচুয়াল, মানে কনসেপ্ট কতখানি ক্লিয়ার রাখলে বা কনসেপ্ট কতখানি ক্লিয়ারভাবে তৈরি করলে তবে গিয়ে উত্তরগুলো দেওয়া সম্ভব হবে। তাই এবারে ধীরে ধীরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হবে। আশা করি এই ধরনের ক্লাস সচরাচর পাওয়া খুব টাফ হবে। তাই বলছি ভালো করে ক্লাসগুলো করো মন দিয়ে, কোনোভাবে স্কিপ করে যাবে না ভিডিও, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে নোট ডাউন করে নেবে এবং প্রয়োজনে আবারও থিওরিগুলো ভালো করে একবার করে রিভাইজড করবে। থিওরির ক্লাসও ধীরে ধীরে আপলোড করা হচ্ছে, ক্লাসগুলোকে সেখানেও দেখে নিতে পারো থিওরির ক্লাস। তার জন্য প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আবারও একটা সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো। আজকে আমাদের 9 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা হলো, পরের দিন আমরা সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট 10 অর্থাৎ 10 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করো, কেমন?